দেশে মোট ভোটার 12,37,32,274 জন, জানালেন সিইসি। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে শুনানি পেছালো। ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি 8 মে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষ দুদকের আপিলের শুনানি কাল। হাইকোর্টের রায় আছে খালেদা জিয়ার পক্ষে। নতুন দল ঘোষিত সেকেন্ড রিপাবলিক গণতান্ত্রিক পথে উত্তরণকে দীর্ঘায়িত করবে বললেন সালাউদ্দিন। রাজনৈতিক দর্শন দেখছেন না রিজভী। রাতভর রাজধানীর বিভিন্ন জায়গায় চলছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ তল্লাশি। বেড়েছে রোজাকেন্দ্রিক পণ্যের বেচাকেনা। শসা ও বেগুন, লেবুর চড়া বাজার, দাম সহনীয় রাখতে সচেষ্ট সরকার। এবং ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার পর যুক্তরাজ্যে সান্ত্বনা পেলেন জেলেনস্কি। পাচ্ছেন 226 কোটি পাউন্ডের সামরিক সহায়তা। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি তো আফরোজ। এবার বিস্তারিত। দেশে মোট ভোটার 12,37,32,274 জন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের কার্যক্রম উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন একথা জানান। এর মধ্যে পুরুষ ভোটার 6,63,61,615 এবং মহিলা ভোটার 6,03,69,666 জন। পরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নির্বাচন কমিশন ভবনে সামনে থেকে শুরু হয়ে পর্যটন অফিস পর্যন্ত গিয়ে ফিরে আসে। এবারের ভোটের দিবসের প্রতিপাদ্য তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে। দিবসের উদ্বোধনীতে সিইসি জানান, জাতিকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যে একটা ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার প্রতিশ্রুতি জাতিকে দিয়েছি, সেখানে আপনাদের যেটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার একটা আমি এটাকে একটা সেটার রিফ্লেকশন হিসাবে বিবেচনা করছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি 8 মে। সকালে আপিল বিভাগে আদেশ দেন। আজ কার্যতালিকায় থাকলেও রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ এই মামলার রায় পুনর্বিবেচনার আবেদন পিছিয়ে যায়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 2011 সালে রায় দেন তৎকালীন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। সংক্ষিপ্ত রায়ে তিনি পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার পরামর্শ দিলেও অবসরের 16 মাস পর লেখা পূর্ণাঙ্গ রায় তা উল্লেখ না করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা অসাংবিধানিক বলেন তিনি। এরপরই আওয়ামী লীগ সরকার এই ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা চালু করে এবং 15তম সংশোধনী আনে সংবিধানে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিলের শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত 23 ফেব্রুয়ারি এই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন। এর আগে গত 27 নভেম্বর খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। 2018 সালের অক্টোবর মাসে এই মামলায় তাকে সহ 4 আসামিকে 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। সে সময় খালেদা জিয়া সহ প্রত্যেককে 10 লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এছাড়া ট্রাস্টের নামে কেনা কাকরাইলে 42 কাঠা জমি বাজেয়াপ্ত করে তার রাষ্ট্রের অনুকূলে নেওয়ার আদেশ দেওয়া হয়। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6,531 জন প্রার্থীকে নিয়োগপত্র বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি সোমবার হবে বলে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। গত 6 ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6,531 জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার
সরকারের সিদ্ধান্ত বাতিল করে রায় দেন হাইকোর্ট। পরে এই রায় স্থগিত চেয়ে আবেদন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত 31 অক্টোবর সরকারের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৬,৫৩১ জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনে বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার আনোয়ারুজ্জামান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রথমত যে বিশেষ বৈশিষ্ট্য যে এতগুলো তরুণ আহত অবস্থায় অতীতে কোনো ভোটার দিবসে আমাদের মধ্যে আসতে হয়নি। অতীতে ভোটার দিবসগুলোতে আমরা এই ভোটার অধিকার আদায়ের জন্য নিহত হয়েছেন, আত্মত্যাগ করেছেন, তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। আজকের এই দিনে জুলাই আগস্ট বিপ্লবে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য পরম করুণাময়ের কাছে প্রথম রমজানে কায়মানুবাদকে আমরা সবাই প্রার্থনা করি, আল্লাহ তাদের মঙ্গল করুন। পরিসংখ্যানগত বিষয়, আমাদের কমিটমেন্ট সব বিষয়ে ইতিমধ্যে আলোচনা হয়ে গিয়েছে। আমি একটু ভিন্ন আঙ্গিকে কথা বলার চেষ্টা করি। যদি কোনো অপরাধ সংঘটিত হয়, যদি কোনো অন্যায় সংঘটিত হয়, সেই অপরাধ এবং অন্যায়ের জন্য কেউ না কেউ বিগত সময়গুলোতে যে নির্বাচনগুলো হয়েছে, এটি কেউ বলবেন না যে ভালো নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সঠিক নির্বাচন হয়েছে। যদি সঠিক না হয়ে থাকে, যদি ভালো না হয়ে থাকে, এর দায় কাউকে না কাউকে নিতে হবে। যেহেতু নির্বাচন কমিশন একটি স্বাধীন কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠান, আমি মনে করি এর গুরু দায় বা নির্বাচন কমিশন। আমি কোনোভাবেই এই দায়কে এড়াতে পারি না। এই নির্বাচন কমিশনের ছোট একটি কর্মচারী থেকে শুরু করে প্রধান নির্বাচন কমিশনার পর্যন্ত কেউ অমুকের কথায় বলেছি, অমুক প্রভাবিত হয়ে পড়েছি, এই কথা বলে দায় এড়াতে পারেন না। যার কারণে মাঠে ময়দানে গেলে প্রথম প্রশ্ন, স্যার সত্যি সত্যি কি নির্বাচন হবে? আপনারা কি নিরপেক্ষ? আপনারা কি ভালো নির্বাচন দিতে পারবেন? আপনাদের কি সেই সক্ষমতা আছে? আপনারা কিভাবে কাদেরকে নিয়ে নির্বাচন করবেন? যারা রয়েছেন তারা কি নিরপেক্ষ? আমাদেরকে ভাবতে হবে যে আসলেই কিন্তু আমরা একটা কঠিন পরীক্ষার প্রস্তুতি নিয়েছি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমাদের যে বর্তমান নির্বাচন কমিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং ইস্পাত কঠিন প্রতিজ্ঞাবদ্ধ, ভেঙে যাব বসকাবো না। সুতরাং ভোটার দিবসের আলোচনায় বক্তব্য রাখছিলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। আমরা সরাসরি ছিলাম সেখানে। মার্চের মধ্যেই শেখ হাসিনা সহ প্রধান কয়েকজন আসামির মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আশা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জানান, প্রতিবেদন পেলে 1.5 মাসের মাথায় বিচার কাজ শুরু করা সম্ভব হবে। শনিবার দুপুরে সিলেট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে
দেশের পরিবর্তিত পরিপ্রেক্ষিতে মানবাধিকার ও পরিবেশের গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ে কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তাজুল ইসলাম আরও বলেন, মামলায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ অব্যাহত আছে বলেও জানান তিনি। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি, এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে, এবং সেক্ষেত্রে শুরু হয়ে গেলে তারপর বলা যাবে যে কতদিন লাগবে। কারণ এই বিচারে বিচারিক যে ডকুমেন্টসগুলো আছে, ডিজিটাল এভিডেন্স আছে, লাইভ এভিডেন্স আছে, ডকুমেন্টারি এভিডেন্স আছে, এবং দুই পক্ষের সাক্ষীর ব্যাপার আছে, সেগুলো আদালত নির্ধারণ করবেন যে কতদিন সময় সেখানে তারা নেবেন। ঈদের আগে এই কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার পাশাপাশি থানা এবং জেলা পর্যায়ে কমিটি দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রমজান জুড়ে ইফতার আয়োজনের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল, কূটনীতিক সহ বিভিন্ন পক্ষের সঙ্গে সম্পর্ক জোরদার করার পরিকল্পনা দলটির। নেতারা জানান, এনসিপির গঠনতন্ত্রে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়ের পাশাপাশি গণতন্ত্র এবং মৌলিক অধিকার যুক্ত করা হবে। ধর্মীয় অনুভূতি এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় জায়গা পাবে না। জান্নাতুল মোহনার প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে জন্ম নিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নাহিদ ইসলামের নেতৃত্বে গঠিত এ দলকে শুভকামনা জানাতে হাজির হয়েছিলেন বিএনপি, জামায়াত, হেফাজত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। ঐতিহাসিক এ দিনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ঘোষণা করেন 171 জনের আংশিক কমিটি, যাতে শীর্ষ পদে 10 জন ছাড়াও যুগ্ম আহ্বায়ক পদে আছেন 16 জন, যুগ্ম সদস্য সচিব 32 জন, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক 5 জন ও সংগঠক 26 জন, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক 7 জন ও সংগঠক 18 জন, যুগ্ম মুখ্য সমন্বয়ক 14 জন এবং সদস্য পদে আহত ও নিহতদের স্বজন সহ 43 জন। দলের যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ জানান, চলতি সপ্তাহে আসছে পূর্ণাঙ্গ কমিটি। গঠনতন্ত্রে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়ের পাশাপাশি গণতন্ত্র এবং মৌলিক অধিকার যুক্ত করা হবে। আমরা আরো 1-2-4 দিন নিব আমাদের কমিটিকে পূর্ণাঙ্গ করার জন্য। সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফ, এটার সাথে আমরা গণতন্ত্র এবং নাগরিক অধিকারগুলোকে আমরা যুক্ত করব। ঈদের আগেই থানা এবং জেলা পর্যায়ের কমিটি দেওয়ার কথা জানান এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম। পর্যায়ক্রমে আরো বেশ কিছু সংখ্যক সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে। এদের অন্তর্ভুক্তর পরপরই আমরা আমাদের যে অন্যতম কাজ হচ্ছে থানা পর্যায়ে সংগঠন যে সম্প্রসারণ করা। আমরা থানা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, জেলা এবং মহানগর পর্যায়ে আমরা কমিটি গঠন করব। রমজান জুড়ে ইফতার আয়োজনের মাধ্যমে বিভিন্ন পক্ষের সঙ্গে সম্পর্ক জোরদারের পরিকল্পনা জানান যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ। যেহেতু রমজান মাস আমাদের একটা ধর্মীয় মাস, বাংলাদেশের মানুষের একটা আবেগ অনুভূতি, এটাকে আমরা কেন্দ্র করে আমরা চেষ্টা করবো একটা বড় গ্যাদারিং করে সব দলের লোকজনকে নিয়ে ইফতার পার্টি করানো এবং কূটনীতিকদের নিয়ে। এরপরে আমরা সারা দেশে ব্যাপী আমরা ইউনিয়ন ওয়ার্ডে যেটা আমাদের কমিটি রয়েছে, নাগরিক কমিটি, সেগুলো তারাই অর্গানাইজ, যারা পার্টিতে আসছে তাদের নেতৃত্বে আমরা চেষ্টা করবো সারা দেশে যেন ইফতার পার্টি এবং মানুষের সাথে এনগেজমেন্ট করা হয়। ধর্মীয় অনুভূতি এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় জাতীয় নাগরিক পার্টি গ্রহণ করবে না বলেও জানান তিনি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে চলতি মাসে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি নতুন রাজনৈতিক দলের সেকেন্ড রিপাবলিক নিয়েও প্রশ্ন তোলেন। এদিকে ছাত্রদের নতুন দলে কোনো রাজনৈতিক দর্শন দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন রুহুল কবির রেজভী। শনিবার এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সাবরিনা মজুমদারের রিপোর্ট। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবিতে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব বিষয়ক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। এ সময় নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে দেশ ও জনগণের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা রুখতে সকলকে একসঙ্গে কাজ করার তাগিদ দেন বক্তারা। আমাদের মাসের পর মাস
বছরের পর বছর এইভাবে ডিবিতে নিয়ে যে রিমান্ডে নিয়ে আমাদের উপর এমন কোন অত্যাচার নাই, তা করা হয় নাই। কিন্তু কর্মসূচি প্রত্যাহার তো পরের কথা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, যারা গণপরিষদ সেকেন্ড রিপাবলিক ইস্যু সামনে আনছে এবং স্থানীয় সরকার নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে, তারা মূলত গণতান্ত্রিক পথে উত্তরণকে দীর্ঘায়িত করতে চাইছে। চলতি মাসেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হলে গণতান্ত্রিক শক্তিগুলো বসে করণীয় ঠিক করবে বলে জানান তিনি। নতুন সংবিধানের জন্য আপনারা কথা বলছেন, নতুন সংবিধান যেটা হবে সেটা সংশোধনের মাধ্যমে ব্যাপক সংশোধনী প্রস্তাব আপনারাও তো দিয়েছেন সংস্কার কমিশনে, আমরাও দিয়েছি। নতুন রাজনৈতিক সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তাদের মাঝে কোনো রাজনৈতিক দর্শন দেখা দিচ্ছে না। যে একটা রাজনৈতিক দর্শন দিয়েছে, আজকে অনেকে রাজনৈতিক দল করছেন, সমস্ত কিছু করছেন। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। রিজভী আরও বলেন, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে তবে সেটি হবে রাজনৈতিক কৌশলের ব্যর্থতা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। রাতের নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতভর রাজধানীর বিভিন্ন জায়গায় যৌথ তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সুলেমান স্বপনের ক্যামেরায় আরো জানাচ্ছেন এনআই নাহিদ। রাজধানীর কারওয়ান বাজার, হাতিরঝিল, লিংক রোড, বিজয় সরণি, মহাখালী, বনানী সহ বিভিন্ন জায়গায় রাতভর সেনাবাহিনী ও পুলিশের যৌথ তল্লাশি কার্যক্রম চালানো হয়। এ সময় বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও মোটর আরোহীর হেলমেট না থাকায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। মাদক সহ কয়েকজনকে আটক করা হয়। তো বন্ধুর হেলমেট ছিল না, তারাবি নামাজ পড়ে ওনাকে বাসায় রেখে আমি বাসা যাব, এর মধ্যে এদিক দিয়ে আসছে, সেনাবাহিনী ধরছে, যৌথ অভিযান চালাচ্ছে ওনারা, ভালো, এটা ভালো। তো একটা সামান্য একটা মামলা আর কি দিচ্ছে। দেশজুড়ে যৌথ তল্লাশি কার্যক্রম চলমান থাকায় স্বস্তিতে সাধারণ মানুষ। এটা খুবই ভালো হয়েছে, এতদিন পর্যন্ত আমরা এগুলো দেখি নাই, আমরা একটু প্যানিক ছিলাম। আই এম ভেরি হ্যাপি দ্যাট দে আর অন দ্য রোড। এইখানে আমরা অনেক নিরাপত্তায় আছি, আবার আমার মা বোন যারা আছে, দেশের জনগণ অনেক সেফটি ফিল করে এখন। এই দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী এই অভিযান খুবই ভালো এবং চুরি ডাকাতি যে হারে হচ্ছে তার থেকে অনেকটা কমে গেছে, বা মানুষের মনে যে একটা আতঙ্ক ওইটাও কমে গেছে। যৌথ তল্লাশিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটবে এমন প্রত্যাশা নগরবাসীর। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। শপথ নিলেন নতুন নিয়োগ পাওয়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসি 7 সদস্য। সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন নিয়োগপ্রাপ্ত সদস্যদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে গত 18 ফেব্রুয়ারি তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন দেয় সরকার। নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফ হোসেন, অধ্যাপক ডক্টর আরফিনা ওসমান, অধ্যাপক ডক্টর এটিএম ফরিদ উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ মুনির হোসেন, অধ্যাপক ডক্টর শাহনাজ সরকার ও সাব্বির আহমেদ চৌধুরী। দর্শক, ভোটার দিবসের আলোচনায় বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ভোটার লিস্টের কথা ভাবছি, যেটা হয়তো আমাদের পরিকল্পনা অনুযায়ী জুন মাস নাগাদ। এই যে বাড়ি বাড়ি যাওয়ার যে কার্যক্রম, এখানে আমাদের অফিসাররা অক্লান্ত পরিশ্রম করেছে। আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। তারা অক্লান্ত পরিশ্রম করেছেন রাত এবং অনেক রাত পর্যন্ত, এবং আমি এটাও শুনেছি যে সারা রাত ধরে, কারণ স্কুলের মাঠে বা কেন্দ্রের মাঠে বিরাট লাইন, মানুষ অপেক্ষা করছে রেজিস্ট্রেশনের জন্য। তারা খাওয়ার নাওয়া গোসলের সময় পর্যন্ত পায়নি।
সারাদিন রাত কাজ করে মানুষকে সেবা করার চেষ্টা করেছেন। আমি তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই। যারা এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন, যারা পরিবেশের জড়িত ছিলেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আপনারা জানেন এটা একটা ভিন্ন প্রেক্ষাপটে আমরা আজকে এই ঘোড়া দিবসটা পালন করছি। বাঙালি বা বাংলাদেশি এখন নতুন বাংলাদেশ এর স্বপ্ন, যদি বা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত না হয় বা কোন ক্রমে যদি আমরা পিছলে যাই, তাহলে কিন্তু এত লোকের যাত্রা নদী বা যারা আহত হল তাদের যে অবদান এটাকে ইগনোর করা হবে, এদের সাথে বিট্রে করা হবে। সো উই ক্যানট অ্যালাউ ইট টু হ্যাপেন। এর মধ্যে আমরা একটা বিরাট অংশীদার। আমরা বিরাট অংশীদার কেন? এই যে মানুষ এতদিন যে ভোটের অধিকার পায়নি, ভোট দিতে পারে নাই, আমি এখন বলছি যেটা আমার ফিলিং যেটা, এখন ভোটের অধিকার স্টাবলিশ করার সুযোগ এসে গেছে। যেদিন আমরা ভোটটা দিতে পারবো সেদিন পরিষ্কার হয়ে যাবে। ভোটটা শুধু অধিকার হিসাবে দেখলাম না, আগে এটা অধিকার হিসাবে চিন্তা করা গেছে। এখন এটা আমরা বলবো এটা দায়িত্বের মধ্যেও পড়ে, এখন দায়িত্বের মধ্যে পড়ে, নাগরিকের দায়িত্বের মধ্যে পড়ে যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া, এটা একটা বড় দায়িত্ব হিসেবে আমাদেরকে নিতে হবে। আমার এক সহকর্মী বলে গেছে যে ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন। আমি যেখানে যাই এয়ারপোর্টে বা যেখানে কারোর সাথে দেখা হয়, আমাদের সালামটা দিয়ে প্রথম বলে, স্যার সারা দেশ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে। এই কথাটা যখন শুনি আমার কাঁধের বুঝে মনে হয় আরো বেড়ে যায়। এবং বিশ্বাস করেন, আমি যার সাথেই দেখা হয়, প্লেনে বসছি, কত কোথাও যাচ্ছি, পাশে বসা আছে, সালামটা দিয়ে বলে, স্যার কিন্তু সারা দেশ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে। মানে কত বড় একটা প্রত্যাশা। কারণ এটা আগে অনলাইন ইলেকশন ভোটার দিবসের আলোচনায় বক্তব্য রাখছিলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। আমরা সরাসরি ছিলাম সেখানে। রমজান ঘিরে নিত্যপণ্যের বাজারে বেড়েছে বেচাকেনা। সুযোগ কাজে লাগিয়ে খেজুর, শসা, বেগুন ও লেবুর দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু ব্যবসায়ীরা। সংকটে দেখা দিয়েছে ভোজ্য তেলের। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। আগামীকাল শুরু মাহে রমজান, তাই রমজান কেন্দ্রিক নিত্যপণ্যের বেচাকেনায় সরগরম বাজার। রাজশাহীর বাজার ঘুরে দেখা যায় বেড়েছে খেজুর ও ছোলার দাম। খেজুর ধরন ভেদে বিক্রি হচ্ছে 500 থেকে 3000 টাকায়, আর ছোলা কেজিতে বিক্রি হচ্ছে 120 টাকায়। সংকট রয়েছে বোতলজাত ভোজ্য তেলের। সরবরাহ না থাকার অজুহাতে খোলা তেল বিক্রি হচ্ছে চড়া দামে, যা প্রতি লিটার বিক্রি হচ্ছে 190 টাকায়। বর্তমান মার্কেটে যে খেজুর আমদানি হয়েছে সে তুলনায় খেজুরের দাম বেশি। এটা মরিয়ম, এটা আমরা 1100 টাকা কেজি বেচছি। কত কেজি এটা? কম দামের খেজুর, এগুলো 350 টাকা। গত রমজান থেকে এবারে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। আর একটু কম হলে পরে হয়তো সাধারণ যারা আমরা ক্রেতা আছি তাদের জন্য ভালো হয়। ময়মনসিংহের বাজারে এলাচে 2000 টাকা বেড়ে কেজি বিক্রি হচ্ছে 5300 টাকায়। পাশাপাশি কেজি প্রতি 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকায়, রসুন 240 ও আদা 210 টাকায়। বেশি দাম বাড়ছে লোকে এলাচের দাম। গত 1.5 মাসের মধ্যে এলাচের দাম মেবি 2000 টাকা কেজিতে বাড়ছে। রসুনের দামটা একটু বাড়ছে, আর আদার দামটা কিছু দাম বাড়ছে। বরিশালে রমজানকে কেন্দ্র করে বেড়েছে নিত্যপণ্যের দাম। এছাড়া ভোজ্য তেলের সংকট রয়েছে পুরো বাজারে। এতে চরম বিপাকে পড়েছেন ক্রেতারা। রোজা আইলে দাম অবশ্যই বাড়ে সবকিছুরই। গত সপ্তাহে যা ছিল তার চেয়ে প্রত্যেকটা ইসের দাম বেশি, সেক্ষেত্রে মনিটরিং থাকলে আমাদের জন্য সুবিধা হতো। কুষ্টিয়ায় ছোলার দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে বেগুন, শসা ও লেবুর দাম। বেগুন কেজি প্রতি বিক্রি হচ্ছে 80 টাকায়, শসা 70 টাকা, আর লেবুর দাম হালিতে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। রমজান উপলক্ষে 2-3 জিনিসের দাম কাঁচামাল বাড়ছে হালকা। এর দাম বাড়ছে শসা, লেবু আর বেগুন। প্রত্যেকটা জিনিসের দাম যদি 1 টাকা করে হয়, 10টা জিনিস করে 10 টাকা, সেটাই আমাদের উপর বার্ডেন হয়ে যায়। রমজানে পণ্যের দাম ক্রেতাদের নাগালে রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। রমজানের প্রতিদিন সকাল বিকাল কয়েকটি টিম মিলে বাজার মনিটরিং করব। এই মুহূর্তে বাজার স্থিতিশীল আছে এবং স্বাভাবিক আছে। আমরা আশা করি এই পুরো রমজান জুড়ে বাজার স্থিতিশীল স্বাভাবিক থাকবে। বাজার মনিটরিং বাড়ানোর দাবি সাধারণের।
সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। গেল বছরের চেয়ে এবারের রমজানে পণ্যমূল্য সহনীয় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে এমন দাবি করেন তিনি। বলেন, রমজান জুড়ে বাজার সহনীয় রাখতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। ফাহিম ইউসুফের প্রতিবেদন। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি দাবি করেন, নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম গত রোজার চেয়ে এবার সহনীয় পর্যায়ে আছে। সয়াবিন তেল সহ বিভিন্ন পণ্যের সরবরাহ বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। পুরো রোজা জুড়েই ফোকাসটা থাকবে কিভাবে এই দামটাকে আরও সহনীয় পর্যায়ে আনা যায়, এবং সে লক্ষ্যে কিছু কিছু পণ্যের আরও যাতে সরবরাহ বাড়ানো যায়। বিশেষ করে এডিবল অয়েলের ক্ষেত্রে আমরা প্রতিদিন মনিটর করছি কত টন এডিবল অয়েল বিদেশের থেকে আসছে। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের রিকুইজিশন করা গাড়ির বিষয় বলেন, এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই। দ্ব্যর্থকণ্ঠে বলবো যে আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোনো রোল নাই। নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড কাজ চলছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ এরই মধ্যে দেয়া হয়েছে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করছে যাতে সুন্দর একটা ইলেকশনে, সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে সমস্ত পার্টি পার্টিসিপেট করতে পারে। এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, অনেক গণমাধ্যম পাবনার গণডাকাতির ঘটনাকে অতিরঞ্জিত করে প্রকাশ করছে। তিনি জানান, 5টি পরিবহনে ডাকাতি হয়েছে এবং ঘটনাস্থলে 10 মিনিটের মধ্যে স্থানীয় পুলিশ পৌঁছে যায়। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি ও পেশাদারিত্ব উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে ইনভেস্টিগেটিভ ইন্টারভিউ কোর্স। অস্ট্রেলিয়ান হাই কমিশনের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেন কোস্টগার্ড, ইমিগ্রেশন, পুলিশ এবং কাস্টমসের 12 কর্মকর্তা। রোববার সকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই কর্মশালা উদ্বোধন করেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। বলেন, যথাযথ তদন্তের ভিত্তিতে সঠিক তথ্য উপস্থাপনের ক্ষেত্রে প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোস্টগার্ড সদস্যদের পেশাদারিত্ব উন্নয়নের ক্ষেত্রে আগামীতে এমন কর্মশালা আরও হবে বলেও জানান তিনি। It is an honor and privilege to stand before the distinguished gathering brought together by our shared commitment to strengthening law enforcement capabilities. That in future, when we have this kind of course, we also have participants from around the world in various countries, which will make the course even more interesting. মানিকগঞ্জে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই 3 ফসলি জমির মাটি কেটে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। অভিযোগ উঠেছে, কেটে নেওয়া এই মাটির বেশিরভাগই যাচ্ছে জেলার বিভিন্ন ইট ভাটায়। এতে জমির উর্বরা শক্তি নষ্টের পাশাপাশি অবৈধ ভাটায় ইট পোড়ানোয় দূষিত হচ্ছে পরিবেশ। একই সঙ্গে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক, মহাসড়কও। এর সঙ্গে স্থানীয় প্রভাবশালী নেতারা জড়িত থাকায় মুখ খুলতে ভয় পাচ্ছে সাধারণ কৃষক। সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। মানিকগঞ্জের 7 উপজেলার 50টিরও বেশি স্থানে 3 ফসলি জমির মাটি কাটা হচ্ছে। রাতের আধারে মাটি কাটার প্রবণতা বেশি। কয়েকটি ইউনিয়নে 80% কৃষি জমি বিলীন হয়ে গেছে, যা বর্তমানে ডোবা, নালা, পুকুর ও জলাশয়ে পরিণত হয়েছে। মাটির ট্রাক চলাচলে সড়ক নষ্ট হচ্ছে এবং দুর্ঘটনাও দিন দিন বাড়ছে। এমনকি পরিবেশ, কৃষি ও জনস্বাস্থ্য ক্ষতির মুখে পড়েছে। স্থানীয়রা একাধিকবার অভিযোগ করলেও কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসন মাঝে মধ্যেই অভিযান পরিচালনার মাধ্যমে সামান্য জরিমানা করেই ছেড়ে দেওয়া হচ্ছে অপরাধীদের। অভিযোগ রয়েছে, প্রশাসন বিশেষ সুবিধা নেয় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমাদের কৃষি জমি মাটি কেটে দেখেন এক ফিট জায়গাও রাখে নাই, এখন কাটতেছে, এখনই ভেঙে পড়তেছে। আমাদের মরার অবস্থা ছাড়া আর কোনোই নাই। সব ভেঙে ছেড়ে যদি নিচে নেমে যায় তাহলে আমরা কি করে বুনা খামু। জেলায় মোট 1,03,383 হেক্টর ফসলি জমি রয়েছে, যার মধ্যে প্রতি বছর 100 হেক্টর জমি মাটি কাটার ফলে কমে যাচ্ছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা দিন দিন হ্রাস পাচ্ছে। চারিদিকে যে ব্রিক ফিল্ড হইতাছে, এই ব্রিক ফিল্ড নিয়ে সম্পূর্ণ চক্রায় শেষ করতেছে, আবাদি জমি শেষ। আমরা যারা মোটরসাইকেল চালাই, আমাদের জন্য এটা অনেক ঝুঁকিপূর্ণ রাস্তা। মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা। বালু এবং মাটি কাটার বিরুদ্ধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে এবং আমরা নিয়মিত অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা করছি। তারপরেও কিছু জায়গায় আমরা অভিযোগ পাচ্ছি, অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই। কৃষি জমি রক্ষায় দ্রুত কার্যকরী পদক্ষেপ দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।
জামালপুরে বাসের ধাক্কায় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি এলাকায় জামালপুর ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ময়মনসিংহ থেকে জামালপুরগামী রাজী পরিবহনের একটি বাস যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা ৪ যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে একজন মারা যান। বাকি ৩ জনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে জামালপুর ময়মনসিংহ মহাসড়কে প্রায় ১.৫ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। লাভ বাংলাদেশের আয়োজনে পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সিতে অনুষ্ঠিত হয়েছে সবার আগে বাংলাদেশ শীর্ষক প্যানেল আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গালা ডিনার। মঙ্গলবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত এই আয়োজনে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশের বিভিন্ন ইস্যু ও আগামীর পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন লাভ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মাহিদুর রহমান ও প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ মাহমুদ। আরও বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, অহিদ আহমেদ, আব্দুল বারী, আব্দুল শহীদ, আব্দুল সালাম, হাবিবুর রহমান, শিমুল তসবির চৌধুরী, পাবেল চৌধুরী, জাহাঙ্গীর আলম জনি, আব্দুল কুদ্দুস সহ অনেকে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশে বসবাসরত বাংলাদেশি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সহ কমিউনিটির বিশিষ্ট নেতারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডক্টর শাহিদা রফিক ইন্তেকাল করেছেন। রোববার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে বিএনপির বর্ধিত সভাস্থলে গর্তে পড়ে পায়ে আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে তাকে ভর্তি করে পায়ের চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ডক্টর শাহিদা রফিক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিণী। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ছিলেন।